পৃথিবীর কোনো সভ্য দেশে মাথায় মাখার তেল পাওয়া যায় না। আমি গত 40 বছর সাবান মাখিনি। এসপিএফ নিয়ে না একটা মজার খেলা চলে। SPF 30, SPF 50। যেন কাঞ্জিভারম শাড়ি কেনা হচ্ছে বা বালুচুরি কেনা হচ্ছে। এত দাগ হচ্ছে মুখে, ঠিক তো লিভারে কিছু হয়েছে। লিভারকে আমরা বলি কি জানো তো, ত্বকের রোগের নন্দঘোষ। লিভারের টনিক বিজ্ঞাপনে বলা হচ্ছে চুল ওঠা বন্ধ করে। কোনো লিভারের টনিক বলে কিছু হয় না। ফেয়ারনেস ক্রিম দিয়ে কি আদৌ ফেয়ার হওয়া যায়? চামড়ার ফেয়ারনেসের সঙ্গে মনের ফেয়ারনেসের কোনো সম্পর্ক নেই। জলে স্নান করার সঙ্গে চুল পড়ার কোনো সম্পর্ক রয়েছে? যে মানুষটি রাস্তার ধারে ভিক্ষা করছে দেখবেন তার খুব সুন্দর চুল। তেল মাখো রিয়া, তেল মাখো। অলিভ অয়েল মাখা মানেই স্ট্যাটাস সিম্বলটা হাই, আর নারকেল তেলটা একটু আস্তে করে গলা করে বলা। ফেশিয়াল একটা খুব স্পেশাল কিছু। সবথেকে ভালো ক্লিনজার হচ্ছে জল, সেটা ব্যবহার করুন। মাথায় কি শ্যাম্পু মাখবো? গন্ধ ভালো, যে শ্যাম্পুটার বোতলটা দেখতে ভালো। দোকানে গিয়েও জিজ্ঞেস করি এই সালফেট নেই তো। সালফেট ফ্রি হয়ে গেলেই সেই শ্যাম্পুটা মহৌষধ। আমরা প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের মুখ দেখি, ত্বক দেখি, চুল আঁচড়াই। কিন্তু জানেন কি, এই ত্বক আর চুল নিয়ে আমাদের থাকা বহু ধারণাই ভুল। এই যেমন ধরুন, ফেয়ারনেস ক্রিম মাখলে ফর্সা হওয়া যায়, বা চুলে তেল মাখা কতটা ভালো, এই ধরনের বিভিন্ন ধারণার অনেকটাই কিন্তু আমরা ভুল জেনে এসেছি প্রজন্মের পর প্রজন্ম ধরে। আজ এই সমস্ত মিথ এবং মিথ্যে সবটা ভাঙবো দ্য ওয়ার্ল্ড আরোগ্য নতুন পডকাস্টে। আমি তিয়াস, এবং এই এপিসোডে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট ডার্মাটোলজিস্ট, অ্যাপোলো হাসপাতালের ডক্টর কৌশিক লাহিড়ী। ওয়েলকাম ডক্টর। থ্যাংক ইউ, নমস্কার। ওয়ার্ল্ড আরোগ্যতে আপনাকে স্বাগত। আজকে আমরা আপনার এই এক্সপার্টি থেকে জেনে নেব যে চুল আর ত্বক নিয়ে আমাদের যে ফ্যাসিনেশন, সেখান থেকে আমাদের যে একটা যত্ন, সেই যত্নে কি কি ভুল থেকে যাচ্ছে। অবশ্যই স্যার, প্রথমেই আসি ত্বকের জন্য। আমরা জানি সানস্ক্রিন মাস্ট, এবং এখন শুনছি যে ঘরে থাকলেও মাখো, শীতকালেও মাখো ইত্যাদি। সানস্ক্রিন বিরাট ইম্পর্টেন্ট। সানস্ক্রিন কিনতে গেলেই SPF বলে একটা জিনিস জানতে হয়, যে SPF 30, SPF 50, PA+++, মানে এগুলো আমরা অতটা জানি না, বুঝি না, কিন্তু একটা আমাদের ধারণা আছে 50 মানে ভালো, 30 মানে খারাপ। এইটা একটু বুঝিয়ে বলুন যে সানস্ক্রিন কাদের জন্য, কতটা দরকার, SPFটা কি, বেশি মানেই কি ভালো? ধন্যবাদ তিয়াস। সানস্ক্রিনের কথাটা প্রথমে তুললে আমার ভালো লাগছে, তার কারণ সূর্য নিয়ে এবং সূর্যের আলো নিয়ে আমাদের অনেক রকমের ভুল ধারণা, ঠিক ধারণা সবকিছু মিলিয়ে মিশে আছে। তা এত বড় একটা আলোকের গোলা আমাদের পৃথিবী থেকে এত দূরে, সেটা আমাদের ত্বক এবং আমাদের জীবনের উপর এত রকমের প্রভাব বিস্তার করে, সেটা বলে বোঝানো যায় না। আমাদের সব কিছুর ওপর এই সূর্যের একটা প্রভাব আছে, কিন্তু সব প্রভাব কিন্তু ভালো না। আমাদের যে ছোট ছোট বলিরেখা হয়, আমাদের যে বয়সের অমুক স্বাক্ষরগুলো হয়, মানে আমাদের আস্তে আস্তে সবই তো সেই জলসাগরের প্রাসাদ, সেগুলো আস্তে আস্তে ভাঙতে থাকে। সেটার একটা প্রধান কারণ হচ্ছে সূর্যের আলো। আর সূর্যের আলো মানে কিন্তু একটা জিনিস না, তার মধ্যে আলট্রাভায়োলেট A আছে, আলট্রাভায়োলেট B আছে, আলট্রাভায়োলেট C আছে। এবার আলট্রাভায়োলেট মানে অতি বেগুনি রশ্মি, সেটা আমাদের চোখে ধরা পড়ছে না। এই A যেটা, সেটাই হচ্ছে আমাদের ট্যানিং এর জন্য প্রধানত দায়ী। B যেটা, সেটা হচ্ছে যারা সানবার্ন হয়, মানে সাদা চামড়া যারা, তাদের সানবার্নের জন্য প্রধানত দায়ী। সিটা বেশিরভাগ সময় পৌঁছয় না, সেটা আমাদের এই যে আমাদের চারিদিকে যে ওজোন লেয়ার, সেটা ফুটো হয়ে গিয়ে আমাদের নানা রকমের সূর্যালোক থেকে হওয়া ক্ষতি যেগুলো হচ্ছে। এবার তোমার প্রশ্নে যেটা আসি, সেটা হচ্ছে SPF নিয়ে না একটা মজার খেলা চলে। সেটা হচ্ছে এই তোর SPF কত, অনেকে সানস্ক্রিনও বলে না, তোর SPF কত। আমার SPF 15, আমারটা 30। একজন বললো যে আমারটা 40। মানে যেন কাঞ্জিভারম শাড়ি কেনা হচ্ছে বা বালুচুরি কেনা হচ্ছে, মানে যার SPF তার একটা মানে স্ট্যাটাস সিম্বল বেড়ে যাচ্ছে। ব্যাপারটা আদৌ তা না। 15 SPF মানে ব্যাপারটা কি জানো, ব্যাপারটা আমি দর্শকদের সকলের জন্য বুঝিয়ে দিচ্ছি, খুব সহজ হিসেব। মানে আমি অঙ্কে খুব একটা ভালো ছিলাম না, কিন্তু আমিও এই অঙ্কটা বুঝি। জিনিসটা হচ্ছে, ধরুন আপনি রাস্তায় বেরিয়ে 5 মিনিটের মধ্যে আপনার মুখটা লাল হয়ে গেল। এবার সেই লাল হওয়াটা আটকানোর জন্য আপনি একটা সানস্ক্রিন লাগালেন। ঠিক। লাগানোর পরে 1/4 ঘন্টা পরে আপনি লাল হলেন, মানে 1 ঘন্টা 15 মিনিট, 75 মিনিট। তার মানে একটা প্রোটেকশন পেলাম। আমি আগে 5 মিনিটে মুখটা লাল হয়ে যাচ্ছিল, এখন 75 মিনিট পরে লাল হচ্ছে। তাহলে আমার SPF কত? এটা কত? ওটা হচ্ছে ওই 75/5 মানে 15। আচ্ছা, ওকে। এই হচ্ছে 15 SPF এর রহস্য। আমি কতক্ষণে লাল হতাম আর এখন কতক্ষণে হচ্ছি, এই দুটোর ভাগফল হচ্ছে SPF। এবার এই SPF-টা এটা যদি 15 হয়, তাহলে সেটা মোটামুটি 96% প্রোটেকশন দেয়। আচ্ছা। যদি 30 হয়, তাহলে 96 এর ডাবল কিন্তু না, 97% দেয়, 1% বাড়ে। এবার যদি 30টা 60 হয়, তাহলে সেটা 98% দেয়। এবং আরেকটা মিথ
কোনো সানস্ক্রিন কিন্তু 100% প্রোটেকশন দেয় না। অনেক সানস্ক্রিন কোম্পানি আমাকে মারতে পারেন, কিন্তু সত্যি কথা কখনো আজ পর্যন্ত 100% প্রোটেকশন দেওয়ার মতো সানস্ক্রিন নেই। ওকে। আর সানস্ক্রিনটা আগে মজা করে বলতাম যে আমাদের পাড়ায় রাত্রিরে সূর্য ওঠে না, তাই জন্য রাত্রিরে মাখবেন না। সেটাও উল্টে গেছে এই কোভিডের পরবর্তীকালে, ওয়ার্ক ফ্রম হোম ইত্যাদি করে। যারা বাড়িতে থেকে সারাক্ষণ ল্যাপটপে কাজ করছেন, আজকাল তো সবাই ল্যাপটপে সারাক্ষণ কাজ ল্যাপটপ, করছে, মোবাইল, স্ক্রিন লাইট এই থাকছে। যে স্ক্রিন লাইট, এই যে ব্লু লাইট যেটা আসে, তার থেকেও মেচে তার থেকেও মুখে নানা রকমের স্পট হয়। তাই জন্য বাড়িতে থাকলেও এখন ফরচুনেটলি বা আনফরচুনেটলি লাগে। এবং আরেকটা হচ্ছে আমাদের বাড়িতে যারা কাজ করতে হয় সারাক্ষণ, রান্নাঘর নিয়ে কাজ করতে হয় মা মাসিদের, তাদেরও সানস্ক্রিন দরকার। ওখান থেকেও যেটা আসছে সেটা আটকানোর জন্য রান্নার যে তাপ, অবশ্যই। এখন আগের সে কাঠের উনুন নেই ঠিকই, কিন্তু গ্যাসের আগুন থেকেও একই ক্ষতিগুলো হয়ে যায় আর কি। তার মানে একটা ভুল ধারণা প্রথমেই ভাঙলো, যত বেশি এসপিএফ তত বেশি প্রোটেকশন লাফিয়ে লাফিয়ে বাড়ে, এমনটা নয়। এবার একটা কথা বলুন, সানস্ক্রিন লাগানোরও তো মাখারও তো একটা নিয়ম রয়েছে। সেই নিয়মে না মাখলে যত উচ্চ এসপিএফই হোক না কেন কিছুই কাজ করবে না। সেই নিয়মটা কি? খুব সহজ, সেটা হচ্ছে 2 ঘন্টার পরে কোন সানস্ক্রিন ঘরে কাজ করে না, সেটা আস্তে আস্তে ফুটো ফুটো হয়ে যায়। আমাদের স্কিনের যে আমাদের যে ঘাম বেরোয় সেগুলো, বা এনভায়রনমেন্টের যে হাওয়া বইতে থাকে সেগুলোর জন্য আস্তে আস্তে সেগুলো ডাইলিউটেড হতে থাকে। তাই জন্য 2-2.5 ঘন্টা পর পর আইডিয়ালি সানস্ক্রিন মাখা উচিত। এবার সেটা কিন্তু সত্যি করে সম্ভব না, তাও আমি বলবো যাদের কোনো কারণে, ধরুন সেলসের কারণে বারবার বেরোতে হয়, মুখ বারবার না ধুয়ে আপনি ব্যাগের মধ্যে একটা সানস্ক্রিন রাখুন, আবার সারা মুখে প্রোডাক্টটা দিয়ে নিন। এবং সানস্ক্রিন অনেকখানি লাগানো যায়, কোনো অসুবিধা নেই, শুধু চোখটা বাদ দিয়ে, নাহলে চোখ জ্বালা করতে পারে। আচ্ছা, এই আপনি বললেন ঘরের ভেতরেও যারা কাজ করেন এবং যারা স্ক্রিন টাইম বেশি তাদের কথা, কিন্তু ধরুন রোদ ওঠেইনি, মেঘলা দিন, বা এখন যে শীতকাল রোদটা গায়েই লাগছে না, বুঝছি না, তখনও কি সানস্ক্রিনটা একই রকম ভাবে দরকার? খুব ভালো প্রশ্ন। এই ভুলটা কিন্তু সবাই করে। সামনে সব পিকনিকের দিনগুলো আসছে, প্রত্যেকটা রবিবারই সবার ব্লক হয়ে গেছে। আমরা ভুল করি, গরমকালে কিন্তু আমরা রোদ্দুরে বেশিক্ষণ থাকি না, কিন্তু দার্জিলিং এ গিয়ে মেলে অনেকক্ষণ কাটাই, অথবা পিকনিকে গিয়ে অন্য সময় যেটা করি না, 3 ঘন্টা হয়তো সেদিন ক্রিকেট খেলে ফেললাম, সেই দিন সানস্ক্রিনটা বেশি দরকার। শীতকালেও সানস্ক্রিন দরকার, আর রোদ্দুর মানে যেদিন রোদ্দুর নেই, মেঘলা আকাশ, মনে রাখবেন যে আলট্রাভায়োলেট এটা কিন্তু ওই ক্লাউড কাভারের মধ্যে দিয়েও আপনার কাছে আসছে, এবং ঠিক একই রকম ভাবে মেচেতাকে বাড়াচ্ছে, ঠিক একই রকম ভাবে আপনার রিঙ্কলটাকে বাড়াচ্ছে। তাই জন্য যেদিন মেঘলা আকাশ সেদিনও সানস্ক্রিন দরকার, আর শীতকালে অতি অবশ্যই দরকার। সানস্ক্রিন নিয়ে অনেক কিছু জানলাম, এবার আসি আমাদের খুব কমন সমস্যা, ব্রণ। এবার ব্রণর তো একটা প্রবণতা থাকে, বিশেষ করে মেয়েদের গালে, যে অনুষ্ঠানের আগের রাতে ঠিক বেরিয়ে যাবে যে কোনো কিছুতে। তো আমাদের একটা তাড়াহুড়ো থাকে, কাল সকালে কিভাবে এটাকে বসিয়ে দেওয়া যায়। বাজারে প্রচুর প্যাচ ক্রিম থাকে। আমরা বহু বছর আগে থেকে একটা ক্রিমের কথা খুব জানতাম, বেটনাভেট সেই ক্রিমটার নাম। সেটা লাগালে পরদিন সকালে সত্যিই ব্রণটা একটু ঘুমিয়ে পড়তো, বসে যেত। বড় হয়ে পড়াশোনা করে জেনেছি সেই ক্রিম বোধহয় ততটা ভালো না। তো এই যে খুব দ্রুত ব্রণকে চাপা দিয়ে দেওয়ার যে ক্রিম বাজারে অ্যাভেলেবেল, সেইগুলো কি আসলে ত্বকের বন্ধু নাকি ক্ষতি করে? দেখো, ব্রণ ছাড়াও বিবেকানন্দ একটা কথা বলেছিলেন যে চালাকির দ্বারা কোনো মহৎ কার্য হয় না। ঠিক একই ব্যাপার হচ্ছে বেটনোভেটার ব্রণ। যদি আমার মাথা ব্যথা হয় এবং তার জন্য যদি আমি এক পাত্র মদ খাই, মাথা ব্যথাটা কমে যাবে, কিন্তু মনে রাখবে মদটা কিন্তু মাথা ব্যথার ওষুধ নয়, ওই মদটা আমাকে খাবে শেষ পর্যন্ত। খুব মন খারাপ হলো, আমি একটু সিগারেট খেতে শুরু করলাম, সিগারেটটা পরে আমাকে খাবে। ঠিক একই জিনিস হয়, ব্রণ বেরোনোর পর যদি আমি ওই ভেট, আমি কোনো বিশেষ ব্র্যান্ডের কথা আমি বলছি না, কিন্তু নানা রকমের জিনিস আমাদের দেশে হয় কি জানো তো, যে কোনো ওষুধ প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায়, যেটা পৃথিবীর কোনো উন্নত দেশে পাওয়া যায় না। এবং সেই জন্যে মানুষ না জেনে মুখে লাগাচ্ছেন, এবং সেই ওই যীশু খ্রিস্টের কথা, হে ঈশ্বর, এরা জানে না এরা কি ক্ষতি করছে, লাগিয়ে যে ক্ষতিটা হয় সেটা হচ্ছে সেদিনের মতো সেটা কমে গেল, আবার চলে গেল, এবং পরের দিন আবার ব্রণ হলে সে আবার লাগাচ্ছে, তারপর সে তার বন্ধুকে বলছে, সে তারপর পিসিমাকে বলছে, বাড়ির কাজের লোককে বলছে, একটা চেইন রিয়াকশন চলতে থাকে। এবং আমরা বহু জায়গায় বিয়ের তত্ত্বে পর্যন্ত ওই ভেটটাকে দেখতে পাই, এবং এটা একটা ভয়ঙ্কর একটা মানে জিনিস। এবং আমাদের দেশে প্রায় 20-22 হাজার কোটি টাকার বিজনেস শুধু ওইটা না, আরো ওরকম আরো অনেক রকম ক্রিম আছে যেগুলো মেয়েরা লাগিয়ে, ছেলেরাও লাগিয়ে আসেন। তাদের ধারণা ব্রণ কমে যাবে, তাদের ধারণা তারা ফর্সা হচ্ছেন, কিন্তু যেটা হয় সেটা হচ্ছে ওপরের চামড়াটা পাতলা হতে থাকে, এবং আস্তে আস্তে চামড়া পাতলা হলে ভেতর থেকে রক্তের নালীগুলো দেখা যায়। রোদ্দুরে সূর্য সংবেদী বা ফটোসেন্সিটিভ হয়ে পড়েন, রোদ্দুরে বেরোতে পারেন না, আবার বেটনোভেট লাগান, আবার তখন মনে হয় একটু ভালো আছেন, মানে একটা সেটা কৃতদাসে পরিণত হয়, লুপে পড়ে যায়, লুপে একটা ভিসাস সাইকেল। আমি যদি না লাগাই, একদম যারা
মানে আমরা মদ্য পাই এবং যারা ধূম পাই তারা যে নেশার মধ্যে পড়েন, এই স্টেরয়েড অ্যাডিকশনটাও তাই। স্টেরয়েড জিনিসটা খারাপ না, কোনো কোনো অসুখে স্টেরয়েড দরকার, যেমন অনেক রকম অসুখ আছে, ডিএলই আছে, সোরিয়াসিস আছে, লাইকেন প্লেনাস আছে, কিন্তু ব্রণর ওষুধ স্টেরয়েড নয়। দয়া করে দোকান থেকে বা পাড়ার কোনো কাকু জেঠুর পরামর্শে মুখে স্টেরয়েড লাগিয়ে নিজের মুখটার সর্বনাশ করবেন না। আপনি যে বললেন এই যে দোকানে ওষুধ আমাদের দেশে পাওয়া যায় এবং আমরা চেন সিস্টেমে বলতে থাকি, এখন এই সোশ্যাল মিডিয়াতে তো এইটার ভয়াবহ ছড়াছড়ি, মানে এত ভাইরাল রিল যে এই ক্রিমটা লাগালে ব্রণ বসে যাবে, এটার তো কোনো নিয়ন্ত্রণ নেই। এবং আমি যখন রিলটা দেখছি, আমি একটা কিশোরী মেয়ে বা সদ্য তরুণী, সে যখন রিলটা দেখছি যে প্রমোট করা হচ্ছে, আমি তো ওটার ফাঁদে পা দিয়েই দেবো। তো এটার কি কোনো মানে লাগাম ধরা কোথাও সম্ভব নয়? অবশ্যই গত 20 বছর ধরে আমরা এটা নিয়ে বহু আন্দোলন করছি আমাদের ত্বক বিশেষজ্ঞ সমিতি থেকে, এবং সারা পৃথিবী থেকে সেটার মানে স্বীকৃতি আসছে, বিলেত থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, কিন্তু শেষ পর্যন্ত আমাদের দেশে হয় কি জানো তো, নিয়ম সবকিছু আছে, নিয়মটা মানা হয় না। মানে আমাদের প্রেসক্রিপশন ছাড়া তুমি বিষও পেতে পারো, প্রেসক্রিপশন ছাড়া সবকিছু পাওয়া যেতে পারে, তাই জন্য প্রেসক্রিপশন ছাড়া একটা ক্রিম কেনা এই নিচে ওষুধের দোকানে এক্ষুনি আমি তোমাকে কিনে দেবো, কোনো প্রেসক্রিপশন লাগবে না। এই জিনিসটা যতদিন না পরিবর্তন আসছে সেই ততদিন পর্যন্ত কিন্তু এই ভয়ঙ্কর যে স্টেরয়েডের কুফল, সেটা থেকে আমরা বেরোতে পারবো না। তবে তার একটা উপায় হচ্ছে যে ওয়াল থেকে তোমরা যে অনুষ্ঠানটা করছো, এরকম আমরা সোশ্যাল মিডিয়াতে বহু জায়গায় বারবার বললে কিছু মানুষের কাছে তো পৌঁছবে, সেখান থেকে চেন রিয়াকশনে ওটা একটা পজিটিভ চেন রিয়াকশন, সেভাবে মানুষের কাছে পৌঁছক, সেটাও আমরা চাই। এবং আপনি বলছেন একটু লাগালেও খারাপ, অবশ্যই একদম স্টার্ট করাই উচিত নয়। ওকে, আচ্ছা আর একটা কথা বলুন, এই মুখে যখন আমাদের কোনো কারণে কালো দাগ ছোপ আসে, যে কোনো বয়সে, আমরা লিভারের সঙ্গে একটা সংযোগ করে ফেলি এবং বাড়ির বড়রা বলেন যে এত দাগ হচ্ছে মুখে, ঠিক তো লিভারে কিছু হয়েছে। লিভারের সঙ্গে ত্বকের এই সম্পর্কটা ঠিক কিভাবে গড়ে উঠলো? লিভারকে আমরা বলি কি জানো তো, ত্বকের রোগের নন্দ ঘোষ বা লিভার ঘোষ। মানে আমাদের কাছে যখন ডাক্তারবাবু আমাদের লিভারটা ভীষণ খারাপ, অনেকক্ষণ ধরে চুপচাপ শুনি, তারপরে আমি বলি দেখুন লিভারের ডাক্তারবাবু না ওপরের তলায় বসেন, আমি স্কিন দেখি, আমি লিভার সম্বন্ধে কিচ্ছু জানি না। তখন তারা খুব আশ্চর্য হয়ে যান, কিন্তু আমার মেয়ের মুখে যে এই যে সাদা দাগটা হয়েছে, আমি বললাম ওটা একটা ছুলি হয়েছে। আমার মুখে যে এই যে মেচেতাটা হয়েছে, আল্লাহ ওটা মেচেতা হয়েছে, ওর সঙ্গে লিভারের সম্পর্ক নেই। মানুষের কেন একটা ধারণা যে লিভারের সঙ্গে সাংঘাতিকভাবে স্কিনের একটা সম্পর্ক, চুল উঠে গেলেও লিভারের দোষ, গায়ে সেতি বেরোলেও লিভারের দোষ, এবং মুখে স্পট হলেও লিভারের দোষ, ব্রণ বেরোলেও লিভারের দোষ, এবং তার সঙ্গে কোষ্ঠকাঠিন্য, একেবারেই পরিষ্কার। আমি এরকম বিজ্ঞাপনও শুনেছি, ব্র্যান্ডের নাম বলছি না, লিভারের টনিক বিক্রি করার সময় বিজ্ঞাপনে বলা হচ্ছে চুল ওঠা বন্ধ করে, মানে টনিকটা লিভারের। তার আপনার ত্বকের ঔজ্জ্বল্য বাড়ানোর জন্য লিভার টনিক খান, এটাও এখন পাওয়া যায়। এই জিনিসটা থেকে একদম শতহস্ত দূরে থাকবেন, তখন লিভারের সঙ্গে সম্পর্ক নেই একেবারে বলবো না। যেমন ধরুন কারো যদি জন্ডিস হয়, তার ত্বকটা হলুদ হবে, এইটা একটা সম্পর্ক। কারো যদি মানে একেবারে মৃত্যুশয্যায়, তার সিরোসিস হয়ে তিনি মৃত্যুশয্যায়, তখন তার ত্বকে কিছু কিছু জিনিস পাওয়া যায় যেগুলো আমরা ত্বক বিশেষজ্ঞরা আইসিইউতে দেখি। কিন্তু তার মানে এই না আমাদের বাড়ির বাচ্চাদের গালে কোনো একটা সাদা বা কালো স্পট হলে সাথে সাথে আপনাকে ভাবতে হবে লিভারটা সাংঘাতিক খারাপ, এবং ডাক্তারের কাছে গিয়ে মানে গ্যালন তাকে লিভারের টনিক খাওয়ানো। কোনো লিভারের টনিক বলে কিছু হয় না, এবং সেগুলো খেয়ে স্কিনেরও কোনো উপকার হয় না। অসাধারণ, মানে এই তথ্যগুলো জানা থাকলে কত ভুল থেকে আমরা বাঁচতে পারি। একটা কথা বলুন, যে ত্বকে তো বলা হয় ত্বক আমাদের শরীরের ভেতরের আয়না, তো এবার ত্বকে আমরা যা যা দাগ দেখতে পাচ্ছি, তার সঙ্গে কি শরীরের ভিতরের কোনো অসুবিধার কখনোই কোনো রিলেশন থাকে না, বা কোনো রিলেশন থাকে যেটা দেখলেই সতর্ক হওয়া উচিত? অবশ্যই, আমরা তো বুঝতেই পারি। যেমন ধরো কারো চোখের তলায় ওপরে যদি ওই কোলেস্টেরলের জ্যান্থেলাজমা পালপেব্রাম হয়, আমরা তখন সাবধান হয়ে যাই যে সেই মানুষটির কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড ঠিক আছে তো। কোনো মানুষের যদি মুখে ওই হেলিওট্রপিক র্যাশ বা বাটারফ্লাই র্যাশ বেরিয়ে যায়, আমরা তখন চেষ্টা করি যে তার ওই এসএলই অসুখটা আছে কিনা। কিছু কিছু ক্যান্সারের প্রথম লক্ষণ ত্বকের ওপর হয়, আমরা সেগুলো দেখে বুঝতে পারি, কিন্তু সেটা খুব দৈনন্দিন ব্যাপার নয় যে মানুষের কিছু হলেই ডাক্তার একটু স্কিন ক্যান্সার হচ্ছে কিনা। গত 35 বছরে আমি 2 বা 3 জনকে ওই মারণ স্কিন ক্যান্সার মানে মেলানোমার কথা বলছি, যেটা বিলেতে হয়। তাই জন্য সারাক্ষণ মানুষ যে ভাবেন যে আমার স্কিন ক্যান্সারের বহিঃপ্রকাশ এটা হচ্ছে, আদৌ সেরকম ভাবে। এবং হাতে গুগলে সারাক্ষণ সার্চ চলছে, এরকম অভিজ্ঞতা আপনার রয়েছে? গুগল করে চলে এসছে, নিজেই নিজের রোগ বলে দিচ্ছেন? অবশ্যই, তো সেটা আজকের ব্যাপার না, সেটা গত 10-15 বছর ধরেই চলছে। এখন তার সঙ্গে চ্যাট
চ্যাট জিপিটি এসে গেছে, হ্যাঁ, এআই এসে হ্যাঁ, গেছে, তারা নিজেরাই ডায়াগনোসিস করছেন, নিজেরাই চিকিৎসা করছেন। আমি বলি যে ওই নিজের ডায়াগনোসিস করলে এই ফি, নিজে ট্রিটমেন্ট করলে এই ফি, আমার কাছে এসে আপনি আর দেখানোর সত্যি কোনো দরকার হচ্ছে না। ত্বক থেকে একটু চুলে আসি, চুলটাও তো একটা আমাদের খুব গুরুত্বপূর্ণ পার্ট। তো চুল পড়ার সমস্যা এখন সকলের, সে নানা কারণে হতে পারে, কিন্তু আমাদের ওই আবারও একটা বোঝাপড়া আছে যে জলটা খারাপ, যেই জলে স্নান করছিস সেই জলটা খারাপ। অন্য জলে স্নান করলে বা হয়তো এই কলের জলে হচ্ছে না, টিউবওয়েলের জলে কর, বা শহর বদলানোর কথা অনেক সময় বলা হয়। তো সত্যি কি এই জলে স্নান করার সঙ্গে চুল পড়ার কোনো সম্পর্ক রয়েছে? দেখো, একটা পরিষ্কার কথা বলে দিচ্ছি, এটা একটা গ্লোবাল মিথ। আমাদের কাছে বেশিরভাগ মানুষের ডাক্তারবাবু, আমার মেয়ে না ব্যাঙ্গালোরে চান্স পেয়েছে, আমি খুব ভালো কথা, গিয়েই চুল পড়ছে। আচ্ছা তাই? ছেলে আমার চাকরি পেয়েছে দিল্লিতে, গিয়ে একেবারে সব চুল পড়ে গেল। আর আমরা তো সল্টলেকে যে এলাম, সল্টলেকে জানেন তো জলে এত আয়রন, মানে সে বুঝতেই পারছে না সল্টলেকের জলে আয়রন, আমি কিছু করতে পারবো না, আমি তো প্লাম্বার নই। না 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 না, ওই মিস্টার মল্লিকের সব চুলগুলো পড়ে গেল। আর তার ওপর তো দেখুন, ওর ছোট কাকাকে মাঝে মাঝেই এই নর্থ ইস্টে যেতে হচ্ছে আর শিলিগুড়িতে যেতে হচ্ছে, আর ওদিকের জলে তো জানেনই একেবারে সে সাংঘাতিক অবস্থা, হার্ড ওয়াটার। এই যে হার্ড ওয়াটার, আয়রন ওয়াটার, এগুলোর সঙ্গে সম্পর্ক নেই, এক নম্বর কথা। কলকাতা শহরে যদি বেলেঘাটা থেকে সল্টলেকে গিয়ে কারো চুল পড়ে, সে সল্টলেকের জলকে দোষ দেয়, কিন্তু সে ভুলে যায় সল্টলেক থেকে একজন বেলেঘাটাতে এসে চুল পড়লে সে আবার বেলেঘাটার জলকে দোষ দেয়। কেউ যদি ব্যাঙ্গালোর থেকে বার্সেলোনাতে গিয়ে চুল পড়ে, সে বার্সেলোনার জলকে দোষ দেয়। ঠিক উল্টো দিকে একজন কিন্তু সেই একই দিনে ওই ব্যাঙ্গালোরে যাচ্ছে, সে ব্যাঙ্গালোরের জলকে দোষ দিচ্ছে। এটার কোনো শেষ নেই। গ্রাস ইজ গ্রিনার অলওয়েজ অন দ্য অপোজিট সাইড। এবং জল এই ক্ষেত্রে চুলের নন্দঘোষ হয়ে যাচ্ছে। কিন্তু আসলে চুল তো একটা স্টিলের রডের মতো, একটা ডেড টিস্যু। তাই জন্য তার উপর তুমি জল ঢালছো, সেই জলটার মধ্যে কি আছে সেগুলোর উপর খুব নির্ভর করে না। হ্যাঁ, আমাদের সফটনেস বা হার্ডনেস, সেগুলো আমরা যেটা বলি সেটা অনেকখানি আমাদের বোঝার ভুল। মানে আমরা কিছু কিছু জিনিস আমরা তেলটা মেখে ভাবি খুব সফট হচ্ছে, আদৌ তা না। পৃথিবীর কোনো সভ্য দেশে মাথায় মাখার তেল পাওয়া যায় না। এটা অনেকে শুনলে খুব দুঃখিত হবে। আমার প্রশ্নে ছিলই এটা, যে তেল মাখা নিয়ে যে আমাদের এত মা দিদিমারা বলে থাকেন তেল মাখিস না বলেই চুল নষ্ট হচ্ছে। তেলের একটা কন্ডিশনিং এফেক্ট আছে, মানে চুলটাকে আঁচড়াতে সুবিধা হয়। এটা ছাড়া যেমন ধরো পুরো আফ্রিকাতে তাদের তো চুল সব থেকে সুন্দর, ঘন কুঞ্চিত, তারা গত 5 লক্ষ বছরে তেল মাখেননি। বা ইউএসএ তে বা নর্থ ইউরোপে যেখানে যদি কোনো তেল পাওয়া যায়, মাথা মাখার তেল, তাহলে জানবে সেখানে হয় ভারতীয় বা বাংলাদেশি বা পাকিস্তানিরা আছেন, মানে কেরালাইটরা বা বাঙালিরা আছেন। এছাড়া কেউ তেল কেনে না মাথায় লাগানোর জন্য। তা এই যে দুটো জিনিস, জলের সঙ্গে সম্পর্ক, আর হার্ড ওয়াটার মানে কি, কিছু কিছু তাতে ধরো ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বেশি আছে, চুলটা একটু লাস্টারলেস হয়ে যায়। যদি বেশি চুলে জলে যদি আয়রন থাকে, চুলটা একটু লালচে হতে পারে। সেটা তার জন্য বাড়িতে ওয়াটার ফিল্টার লাগিয়ে বা মানে কোনো, আমি নাম বলছি না, কোনো একটা মানে বটলড ওয়াটার, সেটা ব্র্যান্ডেড ওয়াটার, সেটা দিয়েই রোজ চুল ধুয়ে চুলের যে খুব উপকার হয় তা না। একটা ছোট্ট উদাহরণ দিই, পৃথিবীর যত বড় বড় শিল্পপতি, কোটিপতি, সারাক্ষণ তারা বিসলেরি দিয়েই চুল ধুতে পারেন, আমি নাম বলে ফেললাম ভুল করে। এবং তারা এয়ার কন্ডিশন বাড়ি, এয়ার কন্ডিশন গাড়িতেই থাকেন, তারা মানে ওয়াটার ফিল্টারের চুল, তাদের মাথায় টাক থাকে বেশিরভাগ সময়। আর যে মানুষটি রাস্তার ধারে ভিক্ষা করছেন, নর্দমার ধারে বসে, দেখবেন তার খুব সুন্দর চুল। এটা কি করে সম্ভব হয়? একদম, এইটা একটু ভেবে দেখবেন। এই তেলের প্রসঙ্গে আবার একটুখানি স্কিনে ফিরে যায়। এই যে শীতকাল পড়লেই স্কিনে তেল মাখার একটা, এবং এত ব্র্যান্ডেড অলিভ অয়েল নানা রকম। ছোটবেলায় বিজ্ঞাপন দেখতাম, মুনমুন সেন বলতেন তেল মাখো রিয়া, তেল মাখো। তেল মাখা স্কিনের জন্য কতটা দরকার? অবশ্যই ভুল বলতেন না, তার কারণ তাকে হয়তো তার মা বলেছেন। কিন্তু কোন তেল? আমি সবসময় বলি ওই ডিজেল আর পেট্রোলটা বাদ দিয়ে মাখবেন। আর সর্ষের তেলটা ট্র্যাডিশনালি যখন পাওয়া যেত, তখন শেয়াল কাঁটার তেলটাকে সর্ষের তেল বলে চালানো হতো না। আজকাল পিওর সর্ষের তেল পাওয়াটা মুশকিল, তাই জন্য আমরা যেটা বলি, আবার বলছি, যে অলিভ অয়েল মাখা মানেই স্ট্যাটাস সিম্বলটা হাই, আর নারকেল তেলটা একটু আস্তে করে গলা করে বলা একদমই না। শরীরের পক্ষে, ত্বকের পক্ষে খুব বন্ধু তেল হচ্ছে অলিভ অয়েল এবং অবশ্যই নারকেল তেল। আপনার যেটা পছন্দ, যেটার গন্ধটা পছন্দ, সেটাই মাখুন। জড়িবুটি মেশানো কোনো তেলের দরকার হয় না। ADE ভিটামিন শুদ্ধ তেল দরকার হয় না। এখন ওই ভিটামিনগুলো তেল মানে ত্বকের মধ্যে দিয়ে কতটা শরীরের ভেতরে প্রবেশ করে সেটা আমরা কেউ জানি না। ওগুলো সমস্ত বিজ্ঞাপন।
তাই জন্যে অবশ্যই নারকেল তেল মাসাজ করা উচিত, বিশেষ করে শীতকালে স্নানের আগে, আর স্নানের পরে কোনো ময়েশ্চারাইজার দিয়ে সেটাকে লক করে দেওয়া উচিত। সেটা অলিভ অয়েল হতে পারে, সেটা নারকেল তেল হতে পারে। একটা বয়সের পরেই বিশেষ করে মহিলাদের ফেসিয়াল করাটা খুব দরকার, এরকম একটি তত্ত্ব বাজারে বেশ রয়েছে। এটা কি শুধুই বিউটি ইন্ডাস্ট্রির গেম, নাকি ফেসিয়াল একটা খুব স্পেশাল কিছু যেটা স্কিনকে তরুণ করে রাখবে, এটার কোনো সত্যতা রয়েছে? আমাদের মা, মাসি, ঠাকুমা, দিদিমা তারা কোথায় ফেসিয়াল করতেন না তো, যথেষ্ট ভালো ছিল। এবার একটা বয়সের পর বয়সের যে অমোঘ স্বাক্ষরগুলো সেগুলো আসবেই। এখন এটা একটা কালচারাল ব্যাপার হয়ে গেছে, এটা আমাদের একটা প্রায় এর বিরুদ্ধে কিছু বলতে গেলেই সমাজ বিপ্লব এসে যাওয়ার মতো অবস্থা হচ্ছে। বেশিরভাগটাই মিথ। ফেসিয়ালে যেটা হয় সেটা হচ্ছে সাময়িক একটা দলাই মালাইয়ের জন্য ওপরে রক্ত চলাচলটা একটু বাড়ে। এছাড়া ওই যেটা সর্বনাশ হতে পারে সেটা হচ্ছে ফেসিয়ালের যে ইনগ্রেডিয়েন্ট গুলো, সেটা যদি কেউ অ্যালার্জিক থাকে, তার থেকে আমাদের বিয়ের আগে ফেসিয়াল করে মুখে র্যাশ বেরিয়ে বহু মানুষ আসেন, সেগুলো আমাদের সামলাতে হয়। তাই জন্য ইনভাইটেড ট্রাবল না করাই ভালো, খাল কেটে কুমির না আনাই ভালো। বাড়িতে পরিচ্ছন্ন থাকুন, একটু ময়েশ্চারাইজার ব্যবহার করুন, সানস্ক্রিন ব্যবহার করুন, ক্লিনজার সব থেকে ভালো ক্লিনজার হচ্ছে জল, সেটা ব্যবহার করুন। আর সত্যি কিছু দরকার হয় না। ফেসিয়ালের ব্যাপারটা লাভ অবশ্যই হয় যারা করেন তাদের, যার উপর করা হচ্ছে তার কিন্তু সত্যি খুব একটা লাভ হয় না। আমি একটু কন্ট্রাডিক্ট করি, আপনি মা মাসিদের কথা বললেন, তারা এত দূষণে এক্সপোজড হতেন না, তারা এত ভেজাল খাবার খেতেন না, তাদের লাইফস্টাইল এত স্ট্রেসফুল ছিল না, তারা ঘুমোতেন, অনেক ইজি ছিল খানিকটা হলেও। তো সেখানে কি স্কিনের যত্নে ফেসিয়াল হোক বা সেরকম কোনো এক্সট্রা কিছু করার দরকার? আমাদের কোনো কিছু হলেই না আমরা দূষণের উপর দোষটা চাপিয়ে দিই। এর মানে কি এই যে উত্তর আমেরিকাতে বা উত্তর ইউরোপে বা নর্ডিক কান্ট্রিগুলোতে বা আমাদের হিমাচলে বা কাশ্মীরে দূষণ খুব কম, সেখানে স্কিনের কোনো সমস্যা নেই? অবশ্যই সেখানে ভর্তি মুখ ব্রণ নিয়ে ছেলে মেয়েরা আমাদের কাছে আসে। এবং এর মানে এই নয় যে দিল্লি তো সব থেকে পলিউটেড শহর, কলকাতাও খুব একটা পিছিয়ে নেই, সেখানেই কি সব থেকে ত্বকের অসুখ বেশি? তা তো নয়, সারা পৃথিবীতে সব জায়গাতেই আছে। তাই জন্যে ডাইরেক্টলি একেবারে পলিউশনের সাথেই যে সবকিছুকে এক করে দিতে হবে তা নয়। পলিউশনের জন্য ক্ষতি অবশ্যই হচ্ছে, কিন্তু জিনিসটা 2+2 কখনোই নয়। ওকে। ফেয়ারনেস ক্রিম আর একটা বিরাট মিথ, এবং সেই ছোটবেলা থেকেই শুনে আসছি। এখন সেই ব্র্যান্ড বদলে গেছে, দাম বদলে গেছে, এবং অনেক তত্ত্ব এবং তথ্য যে অমুক জায়গার মাটি রয়েছে, অমুক সমুদ্রের বালি রয়েছে ইত্যাদি। ফেয়ারনেস ক্রিম দিয়ে কি আদৌ ফেয়ার হওয়া যায়? দেখো, বিংশ শতাব্দীর সব থেকে বড় যে মানুষগুলোর কথা আমাদের মনে আসে, মার্টিন লুথার কিং বলো বা নেলসন ম্যান্ডেলা বলো, আমাদের দেশের গান্ধী বলো, তারা কি কেউ ফেয়ার ছিলেন? তারা ফেয়ার ছিলেন তাদের জীবন চর্চায়। তারা কিন্তু কালো মানুষই ছিলেন, এবং আমরা কালো মানুষের দেশ, আমরা ব্লাডি নিগার, তাই তো? আর সব থেকে বড় দুটো দানবের যদি নাম বলো, হিটলার আর মুসোলিনি, দুজনেই তো তথাকথিত ফেয়ার ছিলেন, সাদা চামড়া, এবং তারা মনস্টার, দানব বললেও কম বলা হয়। তাই জন্য এই জিনিসটা আমি আবার ওয়ালের দর্শকদের, আমি জানি আপনারা সচেতন, কিন্তু বারবার করে বলছি, এই চামড়ার ফেয়ারনেসের সঙ্গে মনের ফেয়ারনেসের কোনো সম্পর্ক নেই। আর এই ফেয়ার কথাটাই আনফেয়ার। কে ডিসাইড করে যে আমি ফেয়ার না আনফেয়ার? সাদা হওয়া মানেই ফেয়ার, আর কালো হওয়া মানে আনফেয়ার, এটাও ইংরেজি ভাষার একটা রেসিস্ট ব্যাপার আছে। এবং আমাদের মধ্যে ঔপনিবেশিক ছাপটা থেকে গিয়েছে, আমরা যেহেতু 200 বছর একেবারে ছিলাম অধীনে, তাই জন্য সেটা থেকে আমাদের মনটাকে সরিয়ে নেওয়া উচিত। আর 2 নম্বর কথা হচ্ছে, কোনো ওষুধ মেখে ফেয়ার হওয়া যায় না। যেটা মেচে তার দাগ ঠিক করা, বা ব্রণর থেকে যে দাগটা হয়েছে সেটা ঠিক করা, বা মুখে কোনো পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশন হয়ে গেছে, তার জন্য খাবার ওষুধ, লাগানোর ওষুধ দিয়ে ডাক্তারবাবু যেভাবে বলেন, সেগুলো ফেয়ারনেস ক্রিম নয়। তাই জন্য কোনো ওষুধ লাগিয়ে আমি ফেয়ার হয়ে যাব, এটা একেবারেই সরাসরি ভুল ধারণা। এই ক্রিমের মতনই মানুষের অবসেশন আছে সাবান নিয়ে, যত বেশি ফেনা তত ভালো সাবান। ব্যাপারটা কি এরকম? সাবান বাছাই করার সময় কিছু বিশেষ জিনিস কি মাথায় রাখা উচিত? খুব কি দুঃখিত হবে যদি আমি বলি যে আমি গত 40 বছর সাবান মাখিনি, আমাকে খুব অপরিচ্ছন্ন মনে হচ্ছে না। এই সাবানের ব্যাপারটাও একটা মিথ গ্লোবালি। আমি যদি না গ্রিজ নিয়ে কাজ করি, হ্যাঁ, অনেকেই বলেন যে আমি কোনোদিন হয়তো রাস্তায় ঘাটে নেমে খেতে খামারে কাজ করিনি, কিন্তু গ্রিজ নিয়ে যদি না কাজ করেন, যদি না খনি শ্রমিক হন, যদি না মাঠে কাজ করেন, তারা সাবান তাদেরই বেশি দরকার, এবং তাদেরই সানস্ক্রিনটা দরকার, যেটা তারা মাখেন না।
কিন্তু যারা হোয়াইট কলার জব করছেন, 18 ঘন্টা বাড়ির মধ্যে কম্পিউটারে কাজ করছেন, আর দিনে 3 বার করে সাবান মেখে গা ঘষে ঘষে ভাবছেন খুব উপকার করছেন, তা কিন্তু নয়। শরীরের আমাদের চামড়ার নিজেরই নিজেকে পরিষ্কার করার একটা মানে একটা মেকানিজম আছে। আমরা হাজার হাজার লক্ষ লক্ষ কোষ ঝরিয়ে দিই এবং তৈরি হতে থাকে। প্রত্যেক মানে 22 থেকে 28 দিন 30 দিন পর পর আমরা চেঞ্জ হয়ে যাই। মাসাইদা যেরকম নাম বদল করে আমরাও কিন্তু বদলে যাই আস্তে আস্তে। সেই বদলটা আমরা বুঝতে পারি না। এই যে আমি হেঁটে ঢুকলাম, লক্ষ লক্ষ কোষ ঝরে চলে গেল, কিন্তু লক্ষ লক্ষ কোষ তৈরি হচ্ছে, মানুষের রিজেনারেটেড হচ্ছে। মানে এটা কন্টিনিউয়াস প্রসেস। কন্টিনিউয়াস, সাপের মতো বছরে একবার খোলস ছাড়া নয়, প্রত্যেক মুহূর্তে আমরা নতুন হচ্ছি। এর উপর যদি ঘষে 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 স্কিনের সেই বেরিয়ার ফাংশনটাকে আমরা তুলে দিই সাবান দিয়ে, তাহলে ক্ষতি হয়। আবার বলছি, যারা নোংরা বা পলিউশন নিয়ে কাজ করেন তাদের সাবান মাখাটা জরুরি। যারা একটা হাসপাতালে কাজ করছেন তাদের হাতে সাবান দেওয়া, তাদের মুখে সাবান দেওয়া অবশ্যই জরুরি। কিন্তু যারা হোয়াইট কালার জব করছেন তাদের প্রত্যেক দিন সাবান মেখে ত্বককে উত্তপ্ত করার দরকার নেই। যারা বয়স্ক মানুষ বাড়িতে আছেন, প্রত্যেক দিন সাবান মাখলে তাদের ত্বক কিন্তু শুকিয়ে যাবে, সেটা খুব একটা ভালো জিনিস নয়। মানে সাবান মেখে 99.99% জীবাণু মেরে ফেলার যে গল্পটা আমরা জানি, সেটা আরো মারাত্মক। সেটা হচ্ছে যে জীবাণুগুলো মেরে ফেলছি তার মধ্যে অনেকগুলো বন্ধু জীবাণু। এটা আমি বহু জায়গায় বলি। ধরো আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স, আমাদের কিন্তু সিকিউরিটি, বর্ডারের সিকিউরিটির জন্য আমাদের কিছু ফোর্স দরকার হয় হয়তো। এবার সেই রকম আমাদের চামড়াতেও কিছু বর্ডার সিকিউরিটি আছে, সেগুলো বন্ধু জীবাণু। তাদেরও যদি ধুয়ে ফেলি, ওই 99.99 মানে ধরো আমাদের আর্মিকে আমরা ছুটি দিয়ে দিলাম, তাহলে কি হবে? তাহলে যাদের কোনোদিন আমাদের আক্রমণ করার ইচ্ছে নেই তারাও ঢুকে পড়বে, ট্রেঞ্চ ফাঁকা থাকে না। সেই জন্য অতিরিক্ত সাবান যারা হাতে মাখতে হয় বা মাখেন, তাদের হাতে হাজা হয়। এই হাজাটি কি? হাজা হচ্ছে আমরা হাতের বেরিয়ার ফাংশনটাকে তুলে দিয়েছি, যে ট্রেঞ্চগুলোতে বন্ধু জীবাণুগুলো ছিল সেগুলোকে ধুয়ে মুছে বিদায় করে দিয়েছি। সেইখানে হাজা মানে একটি ফাঙ্গাল ইনফেকশন, ক্যান্ডিডা জমা হচ্ছে। তার সঙ্গে তার যদি ব্লাড সুগার থাকে তাহলে তো সোনায় সোহাগা। এবার এই যারা বেশি হাত ধোন বা একটু মানে সূচিবায়ুগ্রস্ত আছেন, তাদের কিন্তু আরো সমস্যা। তাদের ওই হাতের হাজা হওয়া, নানা রকমের সংক্রমণ হওয়া বেশি হয়। মানে উল্টো ব্যাপার, যে আমি পরিষ্কার হতে চাইলাম কিন্তু সংক্রমণ বাড়লো। আপনি হাজার কথা বললেন, হাজার মতনই ধরুন এক্সিমা খুব মানে কমন একটা ত্বকের অসুখ। সোরিয়াসিস জিনিসটা দেখা যাচ্ছে এবং শীতকালে খুব সমস্যা তৈরি করে। এই অসুখগুলো কি ছোঁয়াচে? এগুলো হলে কি আইসোলেটেড হয়ে যাওয়া দরকার? সোরিয়াসিস এবং এক্সিমা দুটো একদমই আলাদা 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 জিনিস। অ্যাটোপিক ডার্মাটাইটিস সেটাকে এক্সিমা, আর সোরিয়াসিস দুটোর একটাও কিন্তু ছোঁয়াচে নয়। মানে একটা জিনিস বলে রাখি, ত্বকের বেশিরভাগ অসুখই ছোঁয়াচে নয়। তাই জন্য ত্বক নিয়ে স্কিন ডিজিজ হয়েছে কিনা অনেকক্ষণ দেখানোর পরে একজন খুব ফিসফিস করে রোগী জিজ্ঞাসা করেন, ডাক্তার আমার কি কোনো স্কিন ডিজিজ হয়েছে? বললাম নিশ্চয়ই হয়েছে, না হলে আপনি আমার ঘরে এসেছেন কেন? পেটের অসুখ হলে তো আপনি পেটের ডাক্তারের কাছে যেতেন। তা এই যে স্কিন ডিজিজ মানে লোকে ভাবে একটা কিছু সাংঘাতিক, একটা গোপনীয়তা, ট্যাবু। সোরিয়াসিস একটা বিরাট মহাভারত, সেটার প্রসঙ্গে আমি যাচ্ছি না, সময় পাবো না। শীতকালে কেন সারা বছরই হয়, আঁশ উঠতে থাকে। একটু আগে যেটা বললাম না, 22 থেকে 28 দিন পর পর আমরা নবীকৃত হই। সোরিয়াসিস হলে সেই যে ক্লকটা, বায়োলজিক্যাল ক্লক, স্কিনের ক্লক, সেটা 4 দিন 5 দিন হয়ে যায়, ফাস্ট হয়ে যায়। একটা জায়গায় ধরো সোরিয়াসিস হয়েছে, সেখানে চামড়াটা যদি 5 দিন পর পর চেঞ্জ হতে থাকে, তাহলে ফার্স্ট টার্ন ওভার হচ্ছে এবং আঁশের মতো, মাইকার মতো, ওই অভ্রের মতো খুলে পড়ছে, সেটাই হচ্ছে সোরিয়াসিস। সেটা একটা মানে জেনেটিক গন্ডগোল। সেটা ওষুধ দিয়ে, খাবার এবং লাগানোর ওষুধ দিয়ে আমরা কন্ট্রোল করার চেষ্টা করি, কিন্তু এটা কখনোই ছোঁয়াচে নয়। আর অ্যাটোপিক ডার্মাটাইটিস সেটা প্রধানত চুলকায়, ভীষণ চুলকায় সেটা, এবং সেটা বারবার ফিরে ফিরে আসে। ছোটদের অ্যাটোপিক একরকম হয়, বড়দের একরকম হয়, সেটাও ছোঁয়াচে নয়। এই যে ছোটদের এক্সিমা বা বড়দের এক্সিমা থেকে নাকি হাঁপানি হয়, এইটার একটাই আমি উত্তর দিই, সেটা হচ্ছে আমার চেম্বারের বাইরে যে মানুষরা বসে আছেন তাদের মধ্যে অনেকেরই এক্সিমা আছে। এক্সিমা সারাতে এসছেন বা সেরে গেছেন, ভালো আছেন। কজন হাঁপাচ্ছেন দেখুন তো বাইরে গিয়ে? কেউ হাঁপাচ্ছেন না। ওইটা একটা মিথ। হ্যাঁ, এক্সিমা, হাঁপানি, হে ফিভার, এই তিনটে মিলে একটা ট্রায়াড আছে। যাদের অ্যাটোপিক ডার্মাটাইটিস আছে তাদের হাঁপানি হওয়ার সম্ভাবনা এবং তাদের হে ফিভার বিলেতে হয়, এটা হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু তার মানে এই না এক্সিমা সেরে গিয়ে হাঁপানি হবে আর হাঁপানি সেরে গিয়ে এক্সিমা হবে, এটা একটা ভুল ধারণা। ওকে, আমরা সাবানের কথা জানলাম এবং আপনি নাকচ করে দিলেন সাবানের ভূমিকা। শ্যাম্পুটা যদি একটু
বলেন, মাথায় কি শ্যাম্পু মাখবো, বাজারে এত রকম বিজ্ঞাপন। যে শ্যাম্পুটার গন্ধ ভালো, যে শ্যাম্পুটার বোতলটা দেখতে ভালো, যে শ্যাম্পুটার রংটা ভালো লাগছে আপনার, সেটাই আপনার শ্যাম্পু। একটা জিনিস জানবেন, রোজকার মাখার জন্য আমি দিনে 2বার করে শ্যাম্পু করি। চুলগুলো তো আছে গ্রাফটেড চুল, এটাও আমি বলে দিচ্ছি, তাও চুলগুলো আছে, অনেক বয়স হয়েছে, 2বার করে শ্যাম্পু করলেও কিচ্ছু এসে যায় না। আর একটা ভুল ধারণা আছে, ডাক্তার শ্যাম্পু করলেই চুল উঠে যায়। আসলে আপনি শ্যাম্পুটা করছেন সপ্তাহে 1বার, 7 দিন পড়ে যাওয়া চুলগুলো জমছে, একদিনে ধুয়ে যাচ্ছে। আচ্ছা, সেই জিনিসটা আপনার ধারণা যে ওটা কিন্তু মানে সেদিন শ্যাম্পু, মানে এমন নয় শ্যাম্পু রোজ করলে একই চুল উঠবে, আদৌ না। শ্যাম্পুর একটাই কাজ, মেঝেটাকে পরিষ্কার রাখা। আর দৈনন্দিন কাজের জন্য যেগুলো আমাদের বাজার চলতি ব্র্যান্ডেড শ্যাম্পু চমৎকার কাজ করে, সেগুলোতে যে ফোমিং ব্যাপারটা আছে, যে কন্ডিশনিং ব্যাপারটা আছে, সেটা অবশ্যই করুন। ওষুধ শ্যাম্পু যার মধ্যে জিঙ্ক পাইরেথিয়াম, যার মধ্যে কিটাকোনাজল আছে, সেটা হচ্ছে কাদের দরকার, যাদের সেবোরিক ডার্মাটাইটিস আছে, যাদের ওই অসুখটা আছে, ড্যান্ড্রাফের পরে তাদের যে ওই পিট্রোস্পোরাম অরবিকুলারিস হয়ে আমাদের মাথায় চলটা উঠছে, সমানে খোসা উঠছে, আমরা সবাই জানি খুশকিটা যেটা সেবোরিক ডার্মাটাইটিস, তখন আমাদের কিছু মেডিকেটেড শ্যাম্পু দরকার হয়, তখন ডাক্তারবাবু আপনাকে বলে দেবেন, কিন্তু সেটা রোজ মাখার জন্য নয়। আচ্ছা, সেটা সপ্তাহে 2বার বা 3বার, অন্যদিন আপনি নিজে শ্যাম্পু ব্যবহার করুন। তাই জন্যে যদি আপনার চুল স্বাভাবিক থাকে, যে কোনো শ্যাম্পু আপনার পক্ষে ঠিক, মোটামুটি ইনগ্রেডিয়েন্ট একই থাকে। যদি আপনার মাথায় সেবোরিক ডার্মাটাইটিস থাকে, তাহলে ডাক্তারবাবুর পরামর্শে কোনো মেডিকেটেড শ্যাম্পু ব্যবহার করে সেটাকে ঠিক করে নিন। তাহলে এই যে এত দামি শ্যাম্পু, এত ব্র্যান্ড, সালফেট ফ্রি, প্যারাবেন ফ্রি, এবং আমরা এত কেমিক্যালের নাম শিখে গেছি আজকাল, দোকানে গিয়েও জিজ্ঞেস করি এই সালফেট নেই তো, তো এইগুলো কি তাহলে শুধুই বিজ্ঞাপন? বেশিরভাগটাই তাই। সালফেট, প্যারাবেন প্রত্যেকটারই কিছু না কিছু সাইড এফেক্ট আছে। এবার সেইটা একটা কোম্পানি আরেকটা কোম্পানির ওপর স্কোর করার জন্য সেগুলোকে নিয়ে কে কিভাবে বিজ্ঞাপনের দামামা বাজাবে, সেটা হচ্ছে তাদের ব্যাপার। কিন্তু তার মানে এই না সালফেট ফ্রি হয়ে গেলেই সেই শ্যাম্পুটা মহৌষধ এবং সেটা মাখতে সারা মাথা জুড়ে চুল গজিয়ে যাবে, বা প্যারাবেন না থাকলে একেবারে সেই সাংঘাতিক কোনো সিনেমা এমনটা নয়। ওকে, এই এত ভুল ধারণা, মানে আমার নিজেরই মনে হচ্ছে যে কতটা মনে রাখবো, কতটা মনে রাখবো না, এরকম একটা ব্যাপার। তো এই এত ভুল ধারণার ভিড়ে আপনাকে যদি জিজ্ঞেস করি আমার দর্শক বন্ধুদের জন্য স্কিনের জন্য একটা পরামর্শ, সিঙ্গেল ওয়ান, সেটা কি হবে? সেটা হচ্ছে স্কিনকে বেশি উত্তক্ত করবেন না। স্কিনকে যদি উত্তক্ত না করেন, স্কিনও আপনাকে উত্তক্ত করবে না। ডক্টর লাহিড়ীকে অনেক ধন্যবাদ, এত স্পষ্টভাবে, এত আনকাট ভাবে, এত আনফিল্টার্ড ভাবে, আমরা ত্বকে ফিল্টার লাগাই প্রায়, সেই ফিল্টার ছাড়া কথাগুলো বলার জন্য এবং এত ভুল ধারণা ভাঙার জন্য। ত্বক আমাদের শরীরে খুব গুরুত্বপূর্ণ অঙ্গ এবং সবচেয়ে বড় অঙ্গ, আমাদের গোটা শরীরটাকে ঢেকে রাখে। তো সেইটা নিয়ে কারোর কথা শোনা, পাড়ার দোকান থেকে কিছু এনে এক্সপেরিমেন্ট করা, ফেসবুক ইনস্টার রিল শুনে সেটার ফাঁদে পা দেওয়া, বিজ্ঞাপনের ফাঁদে পা দেওয়া দরকার নেই। ত্বককে উত্তক্ত করবেন না, সবচেয়ে বড় পরামর্শ যেটা ডাক্তারবাবু দিয়েছেন। তবে হ্যাঁ, কোনো অসুবিধা বুঝলে, কোনো অসঙ্গতি বুঝলে অবশ্যই ডাক্তারের কাছে যান, তারা রয়েছেনই আমাদের স্কিনের যত্ন করার জন্য। এই এপিসোড আপনাদের ভালো লাগলে লাইক করুন, কমেন্টে আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাতে পারেন, আমরা ডাক্তারবাবুর উত্তর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এপিসোডটি শেয়ার করুন এবং ততক্ষণ দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই।